নির্বাচনী এলাকায় নাগরিকদের সঙ্গে সংসদ সদস্যদের যোগাযোগের সুবিধার কথা চিন্তা করে চতুর্থ জাতীয় সংসদে প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ যে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা চালু করেছিলেন, গত ২৬ এপ্রিল বিএনপি সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেই ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে বিল পাশ করেছে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রথার অবসান ঘটায় সাধুবাদ জানিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মন্ত্রী এমপিদের অন্যান্য সুযোগ সুবিধা কাটছাঁট করার দাবি তুলেছেন। তারা বলছেন, রাজনীতি করা বা এমপি হওয়া জনসেবা হলেও বাংলাদেশের বাস্তবতায় এমপি বা মন্ত্রী হওয়া অত্যন্ত প্রভাবশালী ও লাভজনক ব্যবসা। কারণ অভিযোগ আছে, এমপি হওয়ার পর ঠিকাদারি, ব্যাংক, বস্ত্র ও তৈরি পোশাক খাতের ব্যবসা সহজ হয়, আর এতে করে অঢেল সম্পদ অর্জনের সুযোগ তৈরি হয়। তাহলে এমপি হওয়া কি সত্যিই লাভজনক ব্যবসা? বিশ্বের অন্যান্য দেশ যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা সহ বিভিন্ন দেশের এমপি মন্ত্রীরা সরকারি আবাসনের পরিবর্তে সাধারণ অ্যাপার্টমেন্টে বসবাস করা থেকে শুরু করে নিজেরাই নিজেদের বাজার কিংবা ভিআইপি সুবিধার পরিবর্তে গণপরিবহনে যাতায়াত করেন। বাংলাদেশে কি সেই ধারা চালু করা এখন কেবল সময়ের অপেক্ষা, নাকি খুবই দুরূহ ব্যাপার? শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের ন্যায় বর্তমান বাংলাদেশে এমপি, মন্ত্রী ও আমলাদের আর কোথায় কতটা সুযোগ সুবিধা কাটছাটের উপায় আছে? এসব নিয়ে আলোচনায় আজ রাজ খান স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন এবং আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আশরাফ কায়সার, শুল্কমুক্ত গাড়ি, যেটি নিয়ে আসলে একটা দীর্ঘ আলোচনা চলেছে বেশ কিছুদিন, এবং এই নির্বাচনে আমরা দেখেছি যে সমস্ত এমপিরা আসলে তারা রাজি হয়েছিলেন তারা এই শুল্কমুক্ত গাড়ির বিষয়ে, এবং তারা আসলে সরকারিভাবে বিএনপির যারা এমপি ছিলেন তারাও বলেছিলেন যে সরকারিভাবে যে বাড়ি দেওয়া হয় সেই বাড়িতেও তারা থাকবেন না। আবার আমরা এটাও দেখলাম, সংসদে দাঁড়িয়ে একজন নতুন এমপি তিনি বলেছেন যে তিনি শুল্কমুক্ত গাড়ি সুবিধা চান না, কিন্তু তিনি চান যে নতুন গাড়ি কিনে দেওয়া হোক। তাতে করে ব্যয় আদৌ কমে না বাড়ে, সেটি নিয়েও তো একটা বড় প্রশ্ন আছে। হিসেব করে দেখা গেছে ব্যয়টা বাড়ে। আবার সেই সময়টাতে আমরা কিন্তু বেশিরভাগ এমপিদেরকে চুপ থাকতেই দেখলাম, মানে তারা হয়তো চেয়েছেন যে সেই সুবিধাটুকু আসুক। বিশেষ করে জামায়াতের আমির নতুনদের কথা মেনে চলতে হবে এরকম এক ধরনের বক্তব্যও দিয়েছিলেন। কি মনে হয় আসলে ঠিক যেই অর্থনৈতিক জায়গাটিতে এই মুহূর্তে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, কিংবা মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষমতায় আসার পর প্রথম থেকে আসলে যেই ধরনের নতুনত্ব দেখানোর চেষ্টা করেছেন, সেই জায়গাটিতে দাঁড়িয়ে এই সুবিধাগুলো আসলে আমরা কতখানি ভোগ করতে দিতে পারি এখন? ৭১ দিনের সরকার এবং বিএনপি সরকার ভালো কাজ যেগুলো করেছে তার মধ্যে একটি হচ্ছে এই যে শুল্কমুক্ত গাড়ির ব্যাপারটি বন্ধ করে দেওয়া আইন করে। আরেকটি ভালো কাজ যেটি করেছে, আমি যদিও জানি মন্ত্রীরা হেয়ার রোডে, মন্ত্রীপাড়ায় আবাসন পাচ্ছেন, কিন্তু আগে এমনকি আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেখেছি হেয়ার রোডের বাড়ির বাংলোর ছবি, লনের ছবি এবং এগুলো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে। আমি একজন উপদেষ্টাকে চিনি, তিনি বিদায় নেওয়ার ১৫ দিন আগে পর্যন্ত তার বাড়ি সংস্কার করেছিলেন। তার মানে আমরা শুধু যে রাজনৈতিক সরকারকে এই দোষে দোষী করছি তা না, কিন্তু যাদের কাছ থেকে আমরা সবচেয়ে কম আশা করেছিলাম এই ধরনের উচ্ছ্বাস, তারাও দেখিয়েছেন। বিএনপির ভালো সিদ্ধান্তগুলোর একটি হচ্ছে এই আইনটি তারা সর্বসম্মতিক্রমে পাশ করেছেন। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এটি কি একটি ধারাবাহিকতার অংশ হবে, নাকি এটি চমক হিসাবে থাকবে? আপনি নিজেই বলছিলেন একজন তরুণ সংসদ সদস্য যিনি বেশ আলোচিত তার হুঙ্কার, গর্জন ইত্যাদির কারণে, তিনি আবার বলেছেন যে তাদের গাড়ি ছাড়া তারা এলাকায় যাবেন কি করে, যেখানে ইউএনওর গাড়ি আছে, যেখানে উপজেলা চেয়ারম্যানের গাড়ি আছে, এভাবে। আর সবাই মিলে আরও একটি বাজে সিদ্ধান্ত নিয়েছেন যে উপজেলা পর্যায়ে তাদের একটি বসার ঘর তৈরি করা। আপনি বলুন তো, ওই বসার ঘরে বসে ওনারা কি করবেন? টেন্ডারবাজি করা ছাড়া, চাঁদাবাজি করা ছাড়া, পদ পদবি বদলি করা ছাড়া, বালুমহাল, জলমহাল দখল করা ছাড়া। তার মানে আমরা যেই দিকে যাচ্ছিলাম আমরা 2 ফিট আগাই, আবার 3 ফিট পিছাই, এবং আমরা এখন আইন প্রণেতাকে আবার উপজেলায় বসে এলাকার টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে অংশ নিতে দেখছি। আপনি খেয়াল করে দেখবেন, এই কথা বলার সময় পার্লামেন্টে একজন মেম্বার দাঁড়িয়েও তার প্রতিবাদ করেনি, কোনো দল করেনি। সরকারি দল, বিরোধী দলের সবাই এই মতের সাথে একমত। এবং বিরোধী দলীয় নেতা যিনি অনেক ধরনের নৈতিকতার কথা বলতে চান, তিনি বলেছেন যে অল্প বয়সী সংসদ সদস্য, এদের কথা শুনতে হবে। এটা কি আবদারের আসর? এরা জনগণের ট্যাক্সে আমাদের সরকার পরিচালনা করেন। পার্লামেন্টে প্রতি মিনিটে যা খরচ হয় সেটিও বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায়। কাজেই আপনি যেই পথে হাঁটার কথা ছিল
দু একটি চমক দেখে যদি সেটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য হবে। আপনি হোসেন মোহাম্মদ এরশাদের রেফারেন্স দিচ্ছিলেন যে ওরকম একটি স্বৈরাচারী সরকার কিন্তু এই শুল্কমুক্ত গাড়ির ব্যাপারটি করেছিল। আপনি জানেন যে 2007-08 এবং যখনই অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার থাকে, এই সব গাড়ি কে কারটা এনেছিল, কোথায় বিক্রি করেছিল, কি মানে শূন্য ট্যাক্সে কি ধরনের গাড়ি এনেছিল। আপনি জানেন যে পলাতক মন্ত্রী এমপিদের কিন্তু 27টি গাড়ি এখনও পোর্টেও পড়ে আছে, তারা খালাস করতে পারেননি। দেখুন, আমরা যদি জনপ্রতিনিধিদেরকে সত্যিই চাই তারা আমাদের দেশের সুযোগ সুবিধা অভাব অভিযোগ নিয়ে কথা বলবেন, কাজ করবেন, এগুলো মানায় না। তবে আপনাকে এই জার্নিতে আমি বলবো আমলাদের ব্যাপারেও আপনাকে নজর দিতে হবে। আপনার মনে আছে কি না শেখ হাসিনার শেষ দিকে দুজন শীর্ষস্থানীয় আমলার জন্য 2টি করে সুইমিং পুল সহ বাড়ি ডিজাইন করা হয়েছিল। আমার মাথায় ঠিক কাজ করে না 2টি সুইমিং পুল কেন। মানে শুধু তো তাই নয়, সেই সময় সেই আমলে শেখ হাসিনার গাড়ি চালকের জন্য রাজকীয় আমরা দেখেছি প্লট পর্যন্ত তারা বরাদ্দ দিয়েছে। আপনি যদি এখন দেখুন, শুধু সংসদ সদস্য বা মন্ত্রীদের কথা বলে আপনি যদি আজকে এই স্ক্রিনে একটি তালিকা দিতেন যে এর বাইরেও ধরেন আজকের যে আইনটি পাশ হয়েছে সেটির পরেও তাদের কি কি সুবিধা আছে, শুধু একটি আপনাকে বলি, তাদের মাসে 70,000 টাকার ট্রান্সপোর্টেশন ভাতা আছে, তাদের প্রতিদিনের ভাতা আছে, তাদের সহকারীদের ভাতা আছে, মানে আপনি ইউ নেম ইট দে হ্যাভ ইট। তারপরে আপনি মাত্র একটি বাতিল করলেন। অতএব তাদেরকে কৃচ্ছ সাধন করতে হবে। এই সঙ্গে আমি আমলাদের কথা খুব গুরুত্বের সাথে বলবো, কারণ আপনার কুমতলবটা আমলারা দেয় যে আপনারা রাজনীতিবিদরা এইভাবে এগুন, মন্ত্রীরা এইভাবে এগুন, যাতে করে আমরাও তার একটা বেনিফিট পেতে পারি। কাজে আপনি যদি কৃচ্ছ সাধন করতে চান, দেখুন প্রধানমন্ত্রী তারেক রহমান 150 টাকায় লাঞ্চ খান, যেটি শুরু করেছিলেন সেটি আসলে এই ধারাটা অব্যাহত রাখতে পারবেন আমরা কিনা ইতিমধ্যেই আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রীর কৃচ্ছ সাধনের সাথে সরকার সবাই আসলে একযোগে থাকবেন। এক কাতারে হাঁটছে এবং আমলাতন্ত্র এক কাতারে। জি, ডক্টর ফাহমিদা খাতুন, আজকে অর্থমন্ত্রী বলেছেন দেশের অর্থনীতি নিম্ন পর্যায়ে পুনরুদ্ধারে লাগবে অন্তত 2 বছর। মানে অর্থমন্ত্রী, যেই রাষ্ট্রের অর্থমন্ত্রী এই কথাটি বলেন, ঠিক সেই সময় দাঁড়িয়ে আসলে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি, সেই আলোচনাটা আসলে মানে হওয়ার আগেই সংসদ সদস্য কিংবা মন্ত্রী, এমপি কিংবা আমলা তাদের সাবধান হয়ে যাওয়া উচিত ছিল বলে কি মনে করেন কিনা? অবশ্যই আপনি যে শুরুতে যেই উপক্রমণিকা দিলেন এবং আশরাফ কায়সার যে বক্তব্যগুলো দিল, এটার সাথে দ্বিমত করার কোনো কারণই নাই। কারণ আমরা এমন একটা সময়ে এখন আছি যে মাননীয় অর্থমন্ত্রী তাকেই বলতে হলো যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা এমন একটা অবস্থায় আছে যেটা পুনরুদ্ধার করা, তারপরে হচ্ছে গতিময়তা। শুধুমাত্র পুনরুদ্ধার করতেই লাগবে 2 বছর। কেন লাগবে? কারণ এখানে আপনি কোন সমস্যার কথা বলবো, প্রথম এবং সর্ববৃহৎ যে সরকার চালানো কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আপনার যে অর্থ দরকার, সেই অর্থটা কোথায়? আমাদের যে রাজস্ব আহরণ, এটা তো ক্রমান্বয়ে কমছে, যেখানে বাড়ার কথা। একসময় এটা ট্যাক্স জিডিপি রেশিওটা 10% কাছাকাছি ছিল, সেটাই কম। কিন্তু আমরা দেখছি যে ধারাবাহিকভাবে এবং বিশেষ করে 2022 থেকে এটা কিন্তু কমছে, কমে এসে এই গত অর্থ বছরে 6.8% হয়েছে। এইটা তো পৃথিবীর মানে অন্যতম, মানে সবচেয়ে কম যে দেশগুলোর যে আয় সেটার মধ্যে রয়েছে। এবং তার বিপরীতে আমাদের যে আমি যে অর্থনৈতিক পুনরুদ্ধার করার জন্য কি দরকার? বিনিয়োগ দরকার। ব্যক্তি খাতের বিনিয়োগের কথা বাদ দিলাম, সরকারি বিনিয়োগ যেটা উন্নয়ন ব্যয়, সেখানেও দরকার। কিন্তু অর্থটা কোথায়? তো সেইগুলো বাদ দিয়ে এখন যদি আমাদের যে এই যে ব্যয়গুলো, এগুলো তো পরিচালন ব্যয়, তারপরে হচ্ছে প্রশাসনিক ব্যয়। আমাদের এমনিতেই কিন্তু বাজেটে প্রচণ্ডভাবে একটা ভারসাম্যহীনতা, উন্নয়ন ব্যয় বনাম পরিচালন ব্যয়, এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। তো এই ধরনের দাবিগুলো, এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ একটা দরিদ্র দেশ, স্বল্পোন্নত দেশ, এখানে যত ধরনের বিলাসিতা যারা সরকারের সাথে বিভিন্নভাবে জড়িত থাকে, সেটা সরকারি চাকরিজীবীরাই হোক এবং সরকারের এমপি মন্ত্রী তারা হোক, তাদের কিন্তু সব ধরনের বিলাসিতার প্রয়োজন পড়বে, যেখানে কিনা আমাদের এখন সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। গত 3 বছর থেকে যে এই যে ঊর্ধ্বমুখী পরিমাণ ক্ষমতা ভোগ করেন, আমার আসলে জানা নাই পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে কোনো এমপি এত ক্ষমতা ভোগ করেন না। তারা তো সাধারণ জনগণের মতো, তারা বাসে চড়ে
তারপরে মেট্রোতে চলে, আন্ডারগ্রাউন্ডে চড়ে তারা যাতায়াত করে, তারা নিজেরা নিজেদের কাজ করে, তারা নিজেদের বাসায় থাকে, ভাড়া বাড়িতে। আমাদের তো এখানে তো মানে সবই আছে, গাড়ি বাড়ি, সুযোগ সুবিধা, অ্যালাউন্স, কি না আছে। তো এটা কি পাবলিক সার্ভিস? আপনি পাবলিককে, জনগণের করের টাকা দিয়ে আপনার সব কিছুই প্রয়োজন পড়বে, অথচ অন্য যারা আছে সাধারণ চাকরিজীবী অনেকেরই, তাদের কিন্তু একটা ডিসেন্ট লাইফ লিড করার মতো অবস্থা নাই। মূল্যস্ফীতি আপনার 10% উপরে অনেক দিন পর্যন্ত ছিল, এখনও সেটা প্রায় 9% মতো, 8.7%, 3 বছর ধরে। অথচ মজুরি কিন্তু বাড়ছে না, মজুরি সূচক একই স্থিতিশীল রয়েছে। তো সেইভাবে সাধারণ জনগণের জন্য সেবা করতে এসে এখন নিজের সেবার দিকে যদি বেশি মনোযোগ হয়ে যায়, তাহলে তো আর সেটা পাবলিক সার্ভিস হলো না। পাবলিক সার্ভিস করার অর্থটাই হচ্ছে যে আপনি জনগণের কল্যাণের জন্য বেশি নিবেদিত থাকবেন। এবং সেই ধারাটি কিন্তু এবারে প্রধানমন্ত্রী তিনি শুরু করেছিলেন। তিনি শুধু একা শুরু করলেই আসলে হবে কি না, না, এটা নাকি একটা আসলে খুবই সবাইকে ভালো করতে হবে উদাহরণ। সেটাও তো একটা না, বড় একা প্রশ্ন। শুরু করলে হবে না, তবে উনি উদাহরণ সৃষ্টি করবেন নিশ্চয়ই, এবং জি। তার ফলে কিন্তু অন্যরাও সেটা ফলো করতে বাধ্য। কিন্তু সেই বাধ্যটা আসলে আদৌ আমরা করতে পারছি কিনা বদিউর রহমান? আমি যদি একটু তথ্যগত দিকে তাকাই, সংসদ সদস্যদের কাজ মোটা দাগে 4টা: আইন প্রণয়ন, জাতীয় জনগুরুত্বপূর্ণ নানা বিষয় সংসদে বিতর্কে অংশ নেওয়া, সরকারের আয় ব্যয় বাজেট অনুমোদন করা এবং সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা। বাংলাদেশে আসলে সেটি করে হয় নাকি আসলে সবভাবে যে নিজ নিজ এলাকায় কে কতখানি ক্ষমতাবান হতে পারছেন সেই জিনিসটাতেই বেশি নজর থাকে বাংলাদেশের সংসদ সদস্য যারা আছেন? দুটা বিষয় আছে, একটা হইল আইনের কথা আর একটা হইল প্রায়োগিক কথা। আইনে একরকম থাকে, কিন্তু আমাদের সংস্কৃতি হোক বা অপসংস্কৃতি হোক, প্রয়োগে অন্যরকম হয়ে যায়। আমরা ছোট থাকতে এমপিদের ক্ষমতা, সেগুলা যেটাকে দেখেছি, মেইন হইল আইনসভা, আইন করা। এর মধ্যে যেগুলো আপনি বাকি বললেন 4টা, সেগুলো। এরপরে এমপি সাহেবদেরকে ঘুষ দেওয়ার জন্য, দল ভারী করার জন্য যেই সরকারি আসছে, ওগায়রা এরশাদ থেকে শুরু করে, তার আগে যখন কু হইল, কু করে বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান আসলেন, সেই সময়ও কিছু কিছু একভাবে সুবিধা দেওয়া শুরু হলো। তারপরও প্রেসিডেন্ট জিয়ার আমলে মোটামুটি একটা শৃঙ্খলা ছিল। তার অ্যাডমিনিস্ট্রেশন, তার অন্যান্য বিষয়গুলি দ্বিমত আছে, কু পাল্টা কু, বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করি সেগুলো, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে হি ইজ স্টিল টপিং দ্য লিস্ট। এরশাদ এসে এই যে শুল্কমুক্ত গাড়ির কথা বললেন, এটা তো সরাসরি একটা লিগ্যালাইজড ঘুষ, ব্রাইবটা দিয়ে দিল। যেমন হাসিনা এসে সরকারি কর্মচারীদেরকে ডেপুটি সেক্রেটারি পর্যন্ত গাড়ি দিল, এবং গাড়ি বিনা সুদে গাড়ি কেনার টাকা দিল, কেমন বিনা সুদে, আবার মেনটেন্যান্সের জন্য টাকা দিল। এগুলো হইল প্রকারান্তরে একটা ঘুষ দেয়া, দলভুক্ত করা। এরকম একটা গরিব দেশে এগুলার আসা যায় না। আমি নিজে জয়েন্ট সেক্রেটারি থাকতে তখনকার সংস্থাপন মন্ত্রণালয়, এখন জনপ্রশাসন, একটা দরখাস্ত দিয়েছিলাম যে আমাকে সরকার থেকে তেলসহ যে গাড়ি দেওয়া হয়, ড্রাইভার দেওয়া হয়, আমি ক্যালকুলেট করেছিলাম একজন ড্রাইভারের বেতন এত, তার বোনাস এত, বাড়ি ভাড়া এত, পেনশনে এত যায়, এইভাবে হিসাব করে দেখালাম আমাকে গাড়ি কেনার জন্য 4 থেকে 5% সফট সুদে, সফট লোন দাও, 4 থেকে 5%, বিনা সুদে না, এখন যেটা দিল, তো ওটা দাও আর আমি নিজের গাড়ি নিজে চালাবো। তখন আমাকে চিঠি দিয়ে দিল যে এটা সম্ভব না, কিন্তু পরে এসে দেখা গেল সম্ভব তো হইল, বিনা সুদে টাকা দিল, গাড়ির কিস্তিতে কাটবে এবং মেনটেন্যান্সের টাকাও দিল। এরপরেও দেখা গেল অনেকে তার গাড়ি ব্যবহার করে না, ওই সরকারের আগুয়ারা ওরা করে। রাজনৈতিক নেতৃত্ব যদি দল ভারী করতে চায় প্রশাসনের লোককে কিংবা তার রাজনৈতিক অঙ্গনে, তাহলে আপনি ঠেকাতে পারবেন না। এই সুবিধা কি তাহলে আসলে দল ভারী করার জন্য দেওয়া হয়? এগুলো আর কি, একভাবে না একভাবে, যে সামনে আমার ভোটের মধ্যে তুমি চুরি করবা, আমি যেভাবে হুকুম দিব সেটা করবা, তুমি এরকম করবা। কোনো একটা সরকার সব সময় আসার পরে ভাবে না যে সামনের ইলেকশনে আমি জিতি বা হারি, আমি এই সঠিক নিয়মে কাজগুলো করব। তারা এসে বসে চিন্তা করে পরের মেয়াদে আবার আসবে। এই গাড়ির কথা যেটা বললেন, এখন রাজনৈতিক সরকার বাতিল করলো, এটা তো আমরাও বাতিল করছিলাম। 3 উদ্দিনের আমলে সেই 111 সরকার সময় গাড়ি শুল্কমুক্ত গাড়ি সুবিধা আমরা বাতিল করেছি না? আমি নিজে সামারি নিয়ে ফখরুদ্দিন সাহেব থেকে সই করিয়েছি না? করে কিন্তু যখন বাতিল হইল তখন বললেন, স্যার
আবার রাজনৈতিক সরকার আসলে এটা পাশ করবে না, তো এটা পাশ করেনি, তাহলে এটা নূতন কিছু না। এবার ওনারা বলছেন করবেন, কিন্তু এই হাতে দিয়ে ওই হাতে নেবে কিনা যে কথা উঠছে, বসতে দিলে শুতে চায়। আগে এমপিরা কী পেত, এই যে যেটা বললেন কায়সার সাহেবও, তাদের এই সুবিধা আছে, তাদেরকে ওখানে দেয়া মানে আরেকটা দখলদারি, আরেকটা মাস্তানি। এমনি গোটা দেশ দখলদারিতে মাস্তানিতে ভরে গেছে, আবার সেখানে বসতে দেয়া। আবার ইউনুস বলবে যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, বিরোধী দলের নেতা বলবে বাচ্চা এমপি, তাদের কথা শুনতে হয়। এইসব করে করে ওই এর পাতে যাবতের এর পাতে মাংস দেন বললে আমার পাতে আসবে, এগুলো একটা নৈতিকতাবিহীন রাজনীতির অংশ। কিন্তু আমরা আসলে শুরুর দিকে যে 4টি কাজের কথা বলছিলাম সংসদ সদস্যদের যে ওইটাই কাজ, কাজ। যে এটাই কাজ, কিন্তু আসলে এই 4টি কাজের একটা কাজও তো এই সংসদ সদস্যদেরকে এলাকা ভিত্তিক রাজত্ব প্রদান করে না। তাহলে তারা নিজেদের এলাকায় এত ক্ষমতাবান হন কি করে? সেই ক্ষমতাটার উৎসটা কোথা থেকে আসে? আর এই সংসদ সদস্য হওয়াটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবসা হয়ে দাঁড়ালো বা কি করে? এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করবো। একটি বিরতির সময় হচ্ছে। জি25 পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 পাত নিবেদিত রাজকাহন দেখছেন। আশরাফ কায়সার, একজন সংসদ সদস্যের আসলে মোটা দাগে যেই 4টি কাজ, সেই 4টি কাজের কোনো কাজই আসলে তাকে এত বেশি ক্ষমতাবান হওয়ার জায়গাটিতে রাখেনি। কিন্তু এরপরেও আসলে আমরা যেই জায়গাগুলোতে এমপি সাহেবদেরকে ক্ষমতাবান হতে দেখছি, সেইটুকু জায়গা কি তারা নিজেরাই করে নিচ্ছেন, নাকি এই ক্ষমতার পেছনের উৎসটা কোথায়? দেখুন, আপনি যে 4টি কাজের কথা বললেন, এটা যদি স্ট্রিক্টলি বলা হতো নির্বাচনের আগে যে এই কাজ করার জন্য আপনি এমপি হতে চান কি না, আমি আপনাকে হলফ করে বলতে পারি 10% লোকও এমপি হতে চাইতো না। এই কাজ করার জন্য প্রথমত তারা ফিট না, তাদের ওই রকম পড়াশোনা নাই, তাদের ওই ধৈর্য নাই, এবং তাদের ওই একাগ্রতা নাই যে 4টি কাজের কথা আপনি বললেন। তারা, আপনি দেখেন বিএনপির মতো দল 4,500 5,000 নমিনেশন বিক্রি করে 50,000 টাকা করে, এবং এরা সবাই পাগলের মতো নমিনেশন নেয়, তারপরে প্রতীক পাওয়ার জন্য লবিং করে, কেউ কেউ প্রতীকের জন্য নাকি টাকাও দেয়। এত কিছু তারা বিনিয়োগ করে কেন? তারা বিনিয়োগ করে এই জন্য যে তার ওই বিনিয়োগ যেন 1% অফ হিজ প্রফিট হয়, সে আরও 99 বা 99 গুণ আদায় করতে পারে ইত্যাদি কর্মকাণ্ড করে, যেগুলো শোনেন আমি আপনাকে বলি, শুল্কমুক্ত গাড়ি বাতিল হয়েছে, এতে তারা খুব একটা অসুখী না। কারণটা হচ্ছে এটা ছিল সারফেস লেভেলের একটা ডিসকাশন, এটি সরে যাওয়াতে তারা এখন কিছুটা সার্টিফাইড যে ঠিক আছে শুল্কমুক্ত গাড়ি তো নাই। আপনি অন্য অনিয়ম, অন্য দুর্নীতি, অন্য ক্ষমতার অপব্যবহার কিভাবে রোধ করবেন? আপনাকে সিস্টেমেটিক ওয়েতে একটা গভর্নেন্স চালাতে হবে। আপনি যে 2 মাস ধরে পেট্রোল পাম্পে 2 কিলোমিটার 1.5 কিলোমিটার লাইন দেখলেন, কোনো মন্ত্রীর গাড়ি লাইনে দেখেছেন? কোনো এমপির গাড়ি দেখেছেন? কোনো আমলার গাড়ি দেখেছেন? তার মানে তারা কোত্থেকে তেল নিয়েছে? বৈষম্য হয়েছে নাগরিকদের সাথে। কথা ছিল এই যারা রাজনীতি করবেন, যারা শীর্ষ পদে যাবেন, যারা সরকার চালাবেন, তারা জনগণের চেয়ে বেশি ভোগান্তির শিকার হবেন যে কোনো দুর্যোগে। কিন্তু তাদের জন্য আবার সরকারি আলাদা পেট্রোল পাম্প, তার মানে কি? তার মানে হচ্ছে বৈষম্যটা আপনি জিয়ে রেখেছেন। দেখুন এখানে সিস্টেমটা দাঁড় করানো হয়েছে বৈষম্য দিয়ে, এবং আপনি ক্লাস দিয়ে দিয়ে ভাগ করে বোঝাবেন যে, আর যে কথাটা আগের আলোচনায় হলো, রাজনীতির মতো লাভজনক আর কিচ্ছু নাই এই সোসাইটিতে। রাজনীতিটাকে আসলে লাভজনক ব্যবসায় রূপান্তরিত করলেন কারা? যারা রাজনীতি করছেন তারাই তো। না, অফকোর্স তারা করলেন, এটা একটা ব্যবসা, এর মধ্যে কোনো নীতি নৈতিকতার বিষয় নাই। মুখে অনেকেই বলবেন, দেখুন এগুলো শুনলে কিন্তু তারা আবার দলবদ্ধ হয়ে এমনকি আমার বিরুদ্ধেও এগিয়ে আসতে পারেন, কিন্তু নীতি নৈতিকতার কথা তারা মুখে বলেন, সামনাসামনি বলেন, বা টেলিভিশনের পর্দায় আসলে বলেন। আপনি তাদের কাজের ফিরিস্তি নেন, তাদের অফিসগুলোতে যান এবং তাকে জিজ্ঞেস করেন গত 100 দিনে বা 70 দিনে উনি আসলে জনকল্যাণমূলক কী কাজ করেছেন। এখন এই যে পার্লামেন্টে আপনি দেখছেন যে নবীন সদস্যরাও পর্যন্ত গাড়ি চাচ্ছে, উপজেলা পর্যায়ে বসতে চাচ্ছে, কারো কোনো বিরোধিতা হলো না, তার মানে সবাই চাচ্ছে, 300 জন চাচ্ছে, এবং যেই নারী সদস্যরা মনোনীত হচ্ছেন তারাও চাচ্ছেন। তার মানে যখনই আসলে আমাদের নিজেদের সুবিধার জায়গাটি আসছে, সেই জায়গাটিতে কি সরকারি দল কি বিরোধী দল সবাই আসলে একমত হন। ডক্টর ফাহমিদা খাতুন, এই পুরো বিশ্বে যখন আসলে অর্থনৈতিক মন্দা চলছে, আমাদের দেশের এমপি কিংবা আমলাদের দিকে যদি তাকাই, তাদের এই বিত্ত বৈভব এভাবে আসলে ফুলে ফেপে উঠছে কিভাবে? সেই প্রশ্নটা কি আমরা করেছি? সেই জবাবদিহিতার জায়গায় কি তাদেরকে আনতে পারলাম? সেই তাদের ফুলে ফেপে ওঠাটা তো
এই অর্থনৈতিক ক্রাইসিসে কিংবা স্বাভাবিক সময় সবসময় আমরা দেখে এসেছি এটা একটা ধারাবাহিকতার, এটা একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং সেই জন্যই এটা একটা লাভজনক ব্যবসা কিংবা লাভজনক পেশা যেটাই আবার বলি না, সংসদে একটা যেটাই সময় বলি না কেন, 50%-এরও বেশি দেখলাম যারা ব্যবসায়ী ছিলেন তারা সংসদ সদস্য হয়েছে। সেটার আবার আরেকটা বিষয় রয়েছে, সেটা তারা যে হ্যাঁ তারা অলরেডি উচ্চবিত্ত, কিন্তু তারা কেন গেলেন তাদের কয়েকটা কারণ রয়েছে। সেখানে আপনার অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের সোসাইটিতে তারা বিভিন্ন জায়গায় তাদের চাঁদা দিতে হচ্ছে, রাজনৈতিক দলগুলাকে চাঁদা দিচ্ছে হচ্ছে, তাদের ব্যবসা অনেক সময় ভীতির মুখে, আক্রমণের মুখে থাকে। তখন তারা ভাবলো যে আচ্ছা নিজেরাই যদি মন্ত্রী হয়ে যায় কিংবা এমপি হয়ে যায় তাহলে একটা ক্ষমতা হবে, তাহলে আর কাউকে চাঁদাও দিতে হবে না, কিন্তু অন্যদিকে আবার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলি, কারণ তারা তো আইন প্রণয়ন করেন, তো আইন প্রণয়নগুলোও এমনভাবে করা হয় যে তাদেরও সুবিধার জন্য তাদের ব্যবসার ধরেন কর ছাড় বলি কিংবা অন্য ধরনের বিশেষ সুযোগ সুবিধা এইগুলার জন্য তারা কিন্তু গেছে। আর আরেকটা বিষয়, যারা নতুন যারা যাচ্ছে এখন দেখা যাচ্ছে উইথ ডিউ রেসপেক্ট যারা যাচ্ছেন আমরা মনে করতে চাই যে তারা দেশ সেবার জন্য যাচ্ছে, কিন্তু এমনও আমরা দেখছি যে যাদের আসলে কোনো ধরনের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কোনো সময় ইচ্ছাও ছিল না, যে তাদের সুপ্ত বাসনাও ছিল কিনা সেটাও বলা যায় না, কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা গত সরকারের সময় দেখেছি চারিদিকে একটা একটা মানে ত্রস্ত একটা আর কি অবস্থা যে আমাকে এমপি হতে হবে, যে কেউ, অনেকে কিন্তু এমনকি ভালো ভালো চাকরি ছেড়েও যাচ্ছে, উচ্চ শিক্ষিতরাও যাচ্ছে, আবার যাদের কোনো ধরনের প্রফেশনও নাই তারাও যাচ্ছে। আমার হঠাৎ করে একটা প্রশ্ন মনে পড়লো ফাহমিদা খাতুন, আপনি একটু আগে বলছিলেন না যে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেখানে আসলে কোনো এমপি আদৌ নিজে আসলে বাজারে যান কিনা, সেটা একটা বড় প্রশ্ন আমার মাঝে মাঝে মনে হয়। গণপরিবহনের যে অবস্থা, কোনো মন্ত্রী এমপি সরকার উচ্চপদস্থ কর্মকর্তাকে কি আমরা এই গণপরিবহনে উঠতে দেখি, তাহলে আসলে তারা এই পরিবর্তনগুলো করবেন কি করে? তারা তো কখনো সম্ভবত এই সমস্যাগুলো মানে ফেসই করছেন না। তারা তো মনে হচ্ছে যে তারা আসলে এই এমপি হতে চান যাতে আর কোনোদিন গণপরিবহনে চড়তে হয় না, এই ধরনের একটা ইচ্ছার জন্যই। তো আমাদের দেশে সেটাই যে দুঃখজনক যে আমরা যাদেরকে জনপ্রতিনিধি বলি তারা তো আর যত জনপ্রতিনিধিদের মধ্যে থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আপনি বলছেন যে ক্ষমতাধর কিভাবে হয়ে ওঠে, আসলে তো এই যে সুযোগ সুবিধাগুলি দেওয়া হচ্ছে এবং এর ফলে কিন্তু সাধারণ জনগণ এবং তারাও দেখছে যে আসলে একজন এমপির কত ধরনের ক্ষমতা। আপনি ধরেন আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এডিপি, ওখানে কিন্তু অনেক থোক বরাদ্দ থাকে। ওই থোক বরাদ্দগুলো কি ওখানে কোনো স্পেসিফিক প্রজেক্টের এগেনস্টে থাকে না, ওইগুলো কিন্তু ওই যে যারা বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী এমপি হয়ে থাকেন তারা কিন্তু ওখানে তদবির করে করে ওই থোক বরাদ্দগুলি তাদের স্থানীয় এলাকার জন্য নিয়ে যায়, তারপরে সেগুলো কিভাবে ব্যবহার হয় সেটা তো আমরা দেখি। বড় দুষ্ট চক্র কাজ করছে এখানে, তো সেগুলোরও তো একটা সুযোগ রয়েছে। বদিউর রহমান, এই জায়গাটিতে একটু আপনার কাছে আসি, যেহেতু দুর্নীতি নিয়ে আলোচনাটি এসছে, একটা ছোট উদাহরণ দিই। 2008 সালে একজন প্রতিমন্ত্রী, তার 10,000 টাকার স্থাবর অস্থাবর সম্পদ ছিল, সেটি 15 বছরের ব্যবধানে 152 গুণ বেড়েছে এবং সেটি 4,73,85,000 টাকা সম্পদ হয়েছে। মানে 15 বছরে 152 গুণ টাকা বাড়ে, সেটি তিনি চাইলে তো একটু সাধারণ জনগণের সাথেও শেয়ার করতে পারেন, তাহলে আমরাও আসলে একটু উন্নত হই রাষ্ট্র হিসেবে। সেটি করেন না কেন? এটা করেন না কারণ আমাদের ঐতিহ্যগতভাবে যে সংস্কৃতি, সবাই সম্পদের মোহে ভোগে। তারা আসলে কি করে এই 15 বছরে 152 গুণ সম্পদ হয়েছে? তার টাকার মধ্যে জাদু আছে। আমার 5 টাকা 5 টাকা, তার 5 টাকা 500 টাকা হয়ে গেছে। করবেন কি এমপি সাহেব, মন্ত্রী সাহেব বা ক্ষমতার লোক? একটা বিষয় খেয়াল রাখা দরকার, এই যে সম্পদের জন্য মহচ্ছন্ন থাকা, এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। সূরা মুতাকাসিরের মধ্যে বলছে আল্লাহকু মুতাকাসির, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মহচ্ছন্ন থাকবে। কতদিন? হাত্তা জুরতুল মাকাবের, কবরে না যাওয়া পর্যন্ত। তাহলে এটা তো বলাই আছে মানুষের হবে। আর আমাদের দেশের সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয় যে 3টা ক্যাটাগরি একটা মানুষ ঠিক থাকার জন্য, সেগুলো নাই, দুর্বল। ধরেন আগে যদি ঘুষ খেত, সামাজিকভাবে তাকে বর্জন করত। অনেক সময় 50-এর দশকে আমরা দেখেছি তার ছেলে মেয়ের বিয়েতে মোল্লা মৌলবি যেতে চাইতো না, সমাজের মাতব্বর অংশগ্রহণ করতে চাইতো না। এখন সেটা উঠে গেছে। কেমন? আসেন রাষ্ট্রীয় আইন তাদেরকে ধরতে পারে না। এই যে বললেন আগে দিল হলফনামায় এত গুণ কেমনে বাড়লো, এটা কেউ ধরছে না।
মানে এটা তদারকি করার কি তার মানে কেউ নেই? নেই, কেউ নেই। কারণ সব তো আমরা মামারা হচ্ছে, কেউ ধরছে না। আপনি ধরতে যাবেন, সরকারি যদি কোনো প্রতিষ্ঠান ধরতে যায় তাকে সেখানে থাকতে দিবে না। আমি যখন আমার চেয়ারে থাকাকালীন ট্যাক্সের জন্য যারা ফাঁকি দিল ধরতে গেলাম, এই ধরা শুরু করে নেওয়া শুরু করলাম, তখন তো আমাকে বাদই দিয়ে দিল, বদলি করে দিল। কারা করলো? একটা রাজনৈতিক সরকার নয়, 3 উদ্দিনের সরকার, ফখরুদ্দিনরা। তো তারা কেন বদলি করলো? কী অসুবিধা ছিল? আমি তো সবার থেকে নেওয়া শুরু করলাম, খালেদা জিয়ার থেকে নিলাম, সাইবুর রহমান থেকে নিলাম, মধুর থেকে নিলাম, এরকম যতজনের আসছে ফাঁকি দিল, একটা একটা ধরা শুরু করলাম। এবার আমাকে সরিয়ে দিল। তাহলে আপনি ধরতে গেলেও পারবেন না, থাকতে পারবেন না। আর রাজনৈতিক নেতৃত্ব যদি এটা না চায়, সরকার প্রধান যদি না চায় যে আমার কাছেও কড়া ক্রান্তি যেটুক পাওনা আছে সেটা আদায় করবা, তাহলে শুধু যদি কার্যকর হয়। এবারে তো আমরা সরকার প্রধানকে দেখছি, তিনি হয়তো চাইছেন, কারণ তাকে বেশ কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা যেতে দেখলাম। মানে যেটি আর একটু আগে আমরা আলোচনা করেছি, শুধু তিনি একা চাইলে কি আদৌ হবে, নাকি আসলে পুরো ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হবে? তিনি কি লন্ডন থেকে তাড়াতাড়ি মা অসুস্থতা আসতে পারছিলেন? কি বলছিলেন যে আমার একার সিদ্ধান্তে তো হয় না, আরও সিদ্ধান্ত আছে, বলছিলেন না এই জাতীয় একটা কথা? সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। ওনার সিস্টেমটার মধ্যে, ওনার পার্টির মধ্যে সমস্ত লোক যারা আছে মন্ত্রিসভার মধ্যে, তারা কি চায় তাকে সেটা মানতে হবে। তিনি একক চাইলে পারবেন না। জি, তার মানে সুযোগ আছে আসলে কাটছাট করার, উপায়টাও আছে, কিন্তু সেই উপায়টা ঠিক কোথায় আছে, কোন জায়গায় আছে, বাস্তবায়নটা কে করবে, এই প্রশ্নটি রেখে আমি একটি বিরতিতে যেতে চাই। জি পেটিশ প্রাথমিক রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ব্রিটিশ প্রাথমিক রাজকাহন দেখছেন। ডক্টর ফাহমিদা খাতুন, ক্ষমতার কাছাকাছি থাকাটাই আসলে মূল উদ্দেশ্য হয়ে যাচ্ছে কিনা এখন রাজনীতিবিদদের, নাকি আসলে সত্যিকার অর্থেই তারা জনগণের সেবক হয়ে থাকার চেষ্টা করছেন? না দেখেন, রাজনীতি তো ক্ষমতা যাওয়ার জন্যই করা হয়। রাজনীতির একটা উদ্দেশ্যই থাকে যে অবশ্যই রাস্তাঘাটে আন্দোলন করবে, কিন্তু একটা আলটিমেট গোল থাকে যে ক্ষমতায় যাবে এবং দেশের জনগণের জন্য সেবা করবে, দেশের নীতি নির্ধারণ নিতে ভূমিকা রাখবে, এটাই উদ্দেশ্য। কিন্তু আমাদের দেশে সেই উদ্দেশ্যটা চাইতে আরও গুরুত্বপূর্ণ হয়ে গেছে নিজেদের আয় উন্নতি, নিজেদের অর্থবিত্ত করা, এইগুলাই হয়ে গেছে, যার ফলে কিনা রাজনীতির যে মূল মন্ত্র কিংবা মূল কোর যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভটা আর নাই। এবং এটা একটা এমন অবস্থায় দাঁড়িয়েছে যে এখন আপনি উপর থেকে হ্যাঁ এক্সাম্পল করতে পারেন, কিন্তু এক্সাম্পল শুধুমাত্র এক্সাম্পল সৃষ্টি করেই কিন্তু সবাই অটোমেটিক্যালি সেটা ফলো করবে তা না। আছেন কিংবা বিরোধী দলে আছেন, তাদের মধ্যে দিয়ে এই পরিবর্তন আসবে বলে কি মনে করছেন? না, পরিবর্তনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার সংস্কার, একটা কয়েকটা লেভেলের সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার, রেগুলেটরি প্রশাসনিক এবং হচ্ছে আইনগত সংস্কার। এই সংস্কারগুলি যদি না করা হয়, অর্থাৎ সংস্কারের মধ্যে তাদের রাজনীতিবিদদের আচার আচরণ, রাজনীতিবিদদের জবাবদিহিতা এগুলাও থাকবে। তো এই এবং শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে, ধরেন কেউ যদি প্রতিষ্ঠানটা কি আছে বাংলাদেশে? না, সেই প্রতিষ্ঠানগুলি তো দুর্বল হয়ে ভেঙে পড়েছে একদম। আপনার যেখানে ধরুন অ্যান্টি করাপশন কমিশন বলি কিংবা নির্বাচন কমিশন বলি কিংবা এই ধরনের যেগুলো রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলো, যেগুলা একটা চেক অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করে, সেই প্রতিষ্ঠানগুলিকে তো দুর্বল করে রাখা হয়েছে। এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি সেখানে এমন ব্যক্তিও দেওয়া হয় যে ব্যক্তিরাও কিন্তু দুর্বল অবস্থায়, যারা কিনা আপনার জি হুজুর টাইপের করতে পারবে, তাদের কোনো আর নিজস্ব আসলে সে নাই। আবার সে থাকলেও তারা কতখানি বলতে পারবে, এই জবাবদিহিতাটা তারা আসলে কখনো করেছেন কিনা মূল বিষয়টা হচ্ছে যে এই যে সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে 18 মাস বিভিন্ন ধরনের সংস্কার আলাপ শুনেছি, কিন্তু আমরা বাস্তব কিন্তু ফলাফল দেখতে পাই নাই। কিন্তু মূল জিনিসটা আসলে আমাদের এখন দরকার হচ্ছে যে এই সংস্কারগুলি করা, প্রাতিষ্ঠানিক সরকার, পাবলিক সার্ভিস কমিশন সংস্কার, সেগুলো কমিশনও করা হয়েছে, কিন্তু এগুলার বাস্তবায়ন কি? জি, কিন্তু আসলে যে সংস্কারের কথা আপনি বলছেন, আশরাফ কায়সার একজন সংসদ সদস্য হওয়া মানে এক ধরনের আলাদিনের চেরাগ হাতে পাওয়া, এটা অনেকেই বলে থাকেন। সেই আলাদিনের চেরাগে যে সুযোগ সুবিধাগুলো আছে, সেই সুযোগ সুবিধাগুলো কাটছাট করার উপায় কি আছে, বা উপায় থাকলেও আসলে সেগুলো বাস্তবায়ন করার উপায় আছে? মনের সংস্কার ছাড়া এটি করার কোনো উপায় নেই। দেখুন, গত 8 মাসে আমাদের অন্তর্বর্তী সরকার বিদেশ থেকে পণ্ডিত এনে সংস্কারের আলোচনা করেছে না, একটা অশ্বডিম্ব প্রডিউসড হয়েছে।
এই যে এখন সব ভেঙে পড়েছে। এখন আমাদের যে অতীতে মানবাধিকার কমিশন ছিল, গুম নিয়ে হাসিনার আমলে আমরা যেভাবে সোচ্চার ছিলাম, সেই জায়গা থেকেও সরকার সরে যাচ্ছে। স্বাধীন বিচার বিভাগের জায়গায়, যেখানে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী, তারা বলেছিল তাদের লক্ষ লক্ষ মামলা, মানে রাজনৈতিক মামলা রয়েছে, সেই জায়গায় আবার বাংলাদেশকে ফেরত গেল। তার মানে এতদিনের সংস্কারের আলাপ করে আমরা কি করতে পারলাম। কিন্তু আপনার যদি রাজনৈতিক সদিচ্ছা না থাকে, আপনি যদি মনের ভেতরে সিদ্ধান্ত না নেন যে আমি দুর্নীতি করব না, অনিয়ম করব না এবং আমি জনগণের কল্যাণে কাজ করব, তাহলে এই সংস্কার, আইন করে কোনো সংস্কার হবে না। আইনের ব্যত্যয় ঘটানোর জন্য 14 রকমের বুদ্ধি তাদের মাথায় আছে। পাশের দেশ না, আপনি দেখেন পাশের দেশ নেপালে তারা মাত্র 6 মাসের মধ্যে নির্বাচন করে সরকার গঠন করে দেশের চেহারা বদলে ফেলেছেন এবং তারা শিক্ষাঙ্গনে স্টুডেন্ট পলিটিক্স বন্ধ করে দিয়েছেন। একজন মন্ত্রী চাকরি হারিয়েছেন তার স্ত্রীকে তার মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটিতে রাখার জন্য। এখানে বিসিবিতে 4 জন মন্ত্রীর সন্তানরা এবং একজন মন্ত্রীর স্ত্রী যোগ দিয়েছেন। কোনো রকমের কোনো অনুশোচনা দেখেছেন কারো? কোনো নেগেটিভ নেতিবাচক কথা শুনেছেন? তারা এগুলোকে ক্ষমতার দাপট হিসাবে দেখেন। এই মনোভাব যতদিন আপনি বদলাতে না পারবেন, কোনো আইন করে, কোনো রেগুলেশন করে, যেভাবে আমরা শুল্কমুক্ত গাড়ি সুবিধাটা কমালাম, অন্যান্য সুবিধাও কি এভাবে আইন করে কমিয়ে নিয়ে আসলে কোনো উপকার হবে বলে? অবশ্যই আইনের একটা ভূমিকা আছে, কেননা আপনি সেটি ছাড়া আগাবেন কি করে? তখন তো তারা বলবে যে এটাই তো নিয়ম। আরেকটা জিনিস, আমাদের এখানে রেফারেন্স হচ্ছে অতীতে কি হয়েছে। শেখ হাসিনা এবং তার সরকার যত সব অনিয়ম করেছে, এই সরকার কোনো লোক ওই অনিয়মগুলো আবার করতে চাচ্ছেন। কিন্তু তারা ভুলে গেছেন যে 5ই আগস্ট বলে একটি ব্যাপার ঘটেছে। তারা ভুলে গেছেন মানুষ পরিবর্তিত বাংলাদেশ চায়। তারা ভুলে গেছেন রাষ্ট্রের সংস্কার চায়। কাজেই এখন দেখুন, আপনি একদিন ভোট দিয়েছেন, বাকি 5 বছর তো আপনার হাতে কোনো ক্ষমতা নাই। তারা আপনাকে ক্ষমতাহীন করে আবার 5 বছরের ভোটটিতে তারা যেন নির্বাচিত হতে পারেন, এই জন্য কার উপরে ভর করেছেন? আমলাদের উপরে ভর করেছেন, সেই রাজনৈতিক নেতাদের উপরে ভর করেছেন যার কিছু গুন্ডাপান্ডা এলাকায় আছে। এমনকি আপনার পুলিশের উপরে ভর করেছেন। আপনি খেয়াল করবেন, পুলিশের ব্যাপারে মোলায়েম সুরে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সরকারের লোকজন। কারণটা কি? এই পুলিশ 1400 মানুষ খুন করেনি, এই পুলিশ 27,000 মানুষকে পঙ্গু করেনি। কাজেই তাদের এখন বলছে যে পুলিশ যে সোজা হয়ে দাঁড়িয়েছে, এতেই নাকি তারা হ্যাপি। তার মানে তাদের গুড গভর্নেন্সের প্রতি আগ্রহ কম। তারা বরঞ্চ নাজুক সময়টাকে ধরে রেখে তাদের অর্থবিত্ত কতটা দ্রুত করে ফেলতে পারবেন এই জার্নিতে আমরা আসলে একই চক্রের মধ্যে আবর্তিত হচ্ছি ভীষণভাবে। আমরা মতিউর রহমান, তাহলে এই চক্রটা থেকে বেরিয়ে আসতে তো একটা সময় আসলে দুদকের একটা বড় ভূমিকা রাখার কথা ছিল। সেই ভূমিকা কখনোই কি আমরা রাখতে দেখেছি কিনা? আবার যখন আমরা শুল্কমুক্ত, যেটি আশরাফ কায়সার বলছিলেন যে আইন করে হয়তো অনেক কিছুকে নিয়ন্ত্রণে আনা যায়, শুল্কমুক্ত গাড়ির এই আইনটি আমরা করলাম, নতুন করে আবার গাড়ি কেনার যে কথা উঠলো, এরকম সবকিছুরই আর কি একটা অল্টারনেটিভ তাহলে বের করে ফেলার সুযোগ আছে। তো আপনার নিয়তটা যদি সহি না হয়, লোক দেখানোর জন্য যদি কিছু করা হয়, চমক লাগানো হয়, সেটা আলটিমেটলি ফলপ্রসূ হয় না। রিয়েলি আপনি কি মিন করেন? আপনি একদিকে শুল্কমুক্ত গাড়ি তুলে দিলেন, আরেক দিকে উপজেলাতে দখল দিবেন বা ওইভাবে গাড়ি দিবেন, আরেকটা দিয়ে দিবেন, তো লাভ তো হলো না। তাহলে তো আরেকভাবে পোষাবেন। আসলে আপনি ভিতর থেকে কী চান? অস্টিয়ারিটি চান কি না? সুশাসন চান কি না? গুড গভর্নেন্স বলতে যেটা বোঝায়, ওই সুশাসনের জন্য নাগরিক বদলানো, ওই সুশাসন না আর কি। এটা আপনি চান কি না? আপনি অ্যান্টি কারাপশন আসলে চান কি না? আমি তো ধাপে ধাপে অ্যান্টি কারাপশনে অনেককে দেখলাম, তাদের জিজ্ঞেস করি, আমার জুনিয়র তো অনেকগুলো ছিল, তুমি এটা করো না কেন? বলো যে ঘাড়ে কয়টা মাথা, তাহলে কেমনি হবে? তারপরে যদি নির্বাচন কমিশনের কথা আসছে, কনস্টিটিউশনাল বডি, নির্বাচন কমিশনে আপনি কেমন লোক দিচ্ছেন? দেখা গেল ঘুরে ফিরে শানে নজরুল দেখেন, ডিএনএ টেস্ট করেন, তাহলে আমরা আর মামারা বাগে বাগে যাব। সেগুলো যদি আপনি করেন তাহলে ঘুরে ফিরে আগেরটাই হবে। ওটা আলী করেছে, এখন বাজাত করবে, বাজাতের সাথে শেয়ার করলে বাজাই আসবে, তার সাথে নূতনটা আবদার মানা বাচ্চারা আসবে। তো আশা যদি আপনি ঠেকাতে চান, তাহলে আপনার একটা কোর পলিসি গ্রুপে স্ট্রং থাকতে হবে। আইন করলেই কি আসলে সব সমস্যার সমাধান হবে? আইন প্রয়োগ করার জন্য আপনার কোর স্ট্রেংথ থাকতে হবে। যদি আপনার 8-10 জন সিনিয়র মন্ত্রী সহ আপনারা পলিসি লেভেলে ডিসিশন নিতে পারে সরকার যে আমরা এগুলো অ্যালাউ করব না এবং সেটা আমার থেকে শুরু করব,
সেটা যদি নজির স্থাপন করতে পারেন তাহলে হবে। সেটা তো প্রধানমন্ত্রী করেছিলেন, কিন্তু আমলাদের না। সুযোগ সুবিধা কমিয়ে দিলে সরকার আসলে এক ধরনের বিপদে পড়ে যায়, এরকম একটা কথা বাংলাদেশের তো রাজনীতিতে যদি আপনি প্রচলিত আছে। সরকার বিপদে পড়ে যায় ভাবেন আমলা নির্ভর হন, তাহলে আপনি দিবেন। শেখ হাসিনা দিল না, ডিএস পর্যন্ত গাড়ি দিয়ে দিল, মেনটেন্যান্স 50,000 টাকা দিল, আপনিও দিতে থাকেন। আমি তো এক লেখায় লিখছিলাম যে শেখ হাসিনা আমলাদেরকে দেয়া বাকি রাখলো, খালি অবিবাহিত থাকলে স্বামী বা স্ত্রী দেয়া বাকি রাখলো, সবই দিয়ে দিল। ওই যে হেলিপ্যাড সহ বাসা করতে বললো, আর এই যে পরে যে সচিবদের বাসা করলো, আমি একদিন সচিবের বাসায় ঢুকি তো বেহুশ হয়ে গেলাম না। ওই ওই পুলিশের কি এখান দিয়ে স্ক্যাটার না কোথায়, দেখলাম যে এই আল্লাহ, এটা শুরু কোথায় শেষ কোথায়? 9,000 স্কোয়ার ফিট। কেন? কারণটা কি? আর আপনি সংসদও মানে দেখেন, সরকারের আসলে আমলাদেরকে খুশি রাখতে হচ্ছে, যেখানে আমলারা আসলে দেশের রাষ্ট্রকে খুশি করার কথা, জনগণকে খুশি করার কথা। আমরা আসলে উল্টো পথে হাঁটছি কি তাহলে আসলে? না, না, দেখুন আমি সরকার আপনাকে শুধু- বলি, নির্বাচনের সরকার তো সময় শুধু তারা- আমলা খুশি রাখতেছে না, সরকার তো তার দলের টাউটবারটা সব খুশি রাখতেছে। তা না রাখলে আগে বাপের চক্রটা অনেক ভীষণ সবাইকে বড়। খুশি, আমি সবাই বলি খুশি আপনাকে, থাকবে। সবাইকে খুশি থাকবে। নির্বাচনের সময় তারা জনগণের কাছে যায় এবং মানে এই যে যেই কথাগুলো তারা চান কি চান না আমরা বলছি, সব কথা বলেন আমরা চাই, সুশাসন চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, সব বলে বলে ভোটটা আনেন। আনার পরের দিন থেকে এই জনগণের সাথে তাদের আর কোনো সম্পর্ক থাকে না। তারা তখন দলীয় কর্মীদের চেনে, নেতাদের চেনে, কিছু টাউট চেনে, কিছু বাটপার চেনে, আমলাদেরকে চেনে, পুলিশকে চেনে, এবং তারা মনে করে এদের সাথে নিয়েই আমার 5 বছর দেশ শাসন করতে হবে, এবং তারা কমপ্লিটলি একটা ডিফারেন্ট মানে এই চক্রটা মোডে থেকে চলে বেরিয়ে যায়। আসার কি কোনো এই সুযোগ না, নাই? অফকোর্স সুযোগ আছে। শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা বা নেতৃত্ব থাকলে আপনি এই বাংলাদেশকে একটা ভিন্ন বাংলাদেশে রূপান্তরিত করতে পারেন। আমি আপনাকে বলি, আপনি শুরু করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, উনি সাইকেল চালিয়ে অফিসে গিয়েছিলেন একদিন, উনি বলেছিলেন উনি কিচ্ছু সাধন করছেন। সেই ভদ্রলোক ওই বিকেলেই হেলিকপ্টারে করে কাউকে নিয়ে বেড়াতে গেছেন। তার মানে ওটি দেখানোর জন্য ছিল, মিডিয়া যেন ছবি তোলেন। আপনি কি চমকে বিশ্বাস করছেন? দেখুন, প্রধানমন্ত্রীর প্রশংসা আমরা অনেকেই করছি এবং মানুষ কিন্তু সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েট করছে যে ওনার সিম্পল জীবনযাপন, রাস্তায় প্রোটোকলওয়ালা জি। 36টি গাড়ি না 4টি গাড়ি, এবং একটি আপনার এই গ্রীষ্মে যেরকম পোশাক পরা উচিত, আমরারা যেরকম 3 পিস পরে ওভার সাইজ ওরকম না। কাজেই এই নিদর্শনগুলো আপনি বারবার জানতে চাচ্ছিলেন, আমরা তো তার রিফ্লেকশন তার সরকারে দেখছি না। সেই রিফ্লেকশনটা আসলে আমরা পুরো সরকার বা পুরো রাষ্ট্রের সমস্ত পর্যায়ে আসলে দেখতে চাই, সেটি আসলে আমরা বাস্তবায়নের অপেক্ষায় থাকলাম। বদিউর রহমান, ডক্টর ফাহমিদা খাতুন, আশরাফ কায়সার, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাথমিক রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।